নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনার জন্য প্রতিদিন একটি বিষয় ঠিক করি। আজকের বিষয়টি হচ্ছে নারী স্বাস্থ্যে মেনোপজের প্রভাব। নারীর জীবন যেমন বৈচিত্র্যময়, তার শরীর বৃত্তীয় কাণ্ড কারখানাও কিন্তু বৈচিত্র্যময়। কিশোরী বেলায় শুরু হয় মাসিক বা ঋতুস্রাব দিয়ে এই বৈচিত্র্যের একটি অনন্য সাধারণ অভিযাত্রা। আবার একটি সময় পরে এই ঋতুস্রাব বা মাসিক বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়াটাকেই বলা হয় মেনোপজ। এ সময় নারীর জীবনে নানা জাতীয় পরিবর্তন আসে। সেসব পরিবর্তন নিয়ে আজকে আমরা কথা বলবো। দুজন স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ আমাদের সাথে রয়েছেন। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। অধ্যাপক ডক্টর কোহিনুর বেগম, তিনি একজন জ্যেষ্ঠ স্ত্রীরোগ বিশেষজ্ঞ, পপুলার মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত। এর আগে তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞদের জাতীয় প্রতিষ্ঠান OGSP এর দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ছিলেন। এবং সাথে রয়েছেন আরেকজন অধ্যাপক ডাক্তার জিনা তারা নাসরিন, যিনি বাংলাদেশ মেনোপজ সোসাইটির মহাসচিবও বটে। সুপ্রিয় দর্শক, আমাদের এই আলোচনায় আপনারাও কিন্তু যুক্ত থাকতে পারেন। পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে, অথবা ফেসবুক লাইভে গিয়ে, অথবা জুম আইডিতে যুক্ত হয়ে করতে পারেন প্রশ্ন, অথবা তুলে ধরতে পারেন এ সংক্রান্ত সমস্যা। আমাদের অতিথিদ্বয় সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন এবং সমস্যা সমাধানের পথ দেখাবেন। প্রফেসর ডক্টর কোহিনুর বেগম, কেমন আছেন আপনি? ভালো, আপনারা কেমন? জি, আপনাকে ধন্যবাদ। এবং আমরা আপনাকে দিয়ে শুরু করছি। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন মেনোপজ বলতে আমরা কি বুঝি, খুব সাধারণভাবে। হ্যাঁ, ধন্যবাদ। আপনি একটু শুরু করছেন তো ওইভাবেই যে আমি যদি একটা মেয়ের লাইফকে 3 ভাগে ভাগ করি, তাহলে প্রথম একটা ভাগ, তারপর মাঝখানে একটা, লাস্ট একটা। প্রথম ভাগটা হলো অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট বলি আমরা 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত অ্যাডোলেসেন্ট। এটা হলো ইন বিটুইন অ্যাডাল্ট এবং চিলড্রেন। তারপরে আসছে রিপ্রোডাক্টিভ লাইফ, সেটা হলো 20 থেকে 45, 40 এই পর্যন্ত। তখন পর্যন্ত সবার আপনি বলছেন একটু আগে যে মেনস্ট্রুয়েশন শুরু হয় এবং চালু থাকে। এরপরের লাইফটা এই 48 থেকে শুরু করে বাকি যে রেস্ট অফ দ্য লাইফ, যেখানে মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে, এই লাইফটার নামই হলো মেনোপজ। তো আমাদের দেশে এই মেনোপজের এইজটা অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রির তুলনায় একটুখানি আগে মেনোপজ হয়। মানে আমাদের মাসিক, মেয়েদের যে মাসিক হয়, সেই মাসিকটা বন্ধ হয়ে যায় একটু আগে। তো আমাদের দেশে তো 100% স্ট্যাটিস্টিক্স না থাকলেও আমাদের এখন মেনোপজের লাইফটা বাড়ছে। সো 50+ হলে এখন আমাদের দেশে মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায়, এবং মাসিক বন্ধ হওয়ার পরে যে লাইফটা, ওটাকে আমরা মেনোপজ বলি। আচ্ছা, আপনি একটা ছোট্ট ব্যাপার আমাদের জানাবেন, প্রতিটি নারীরই কি এই মেনোপজ বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স প্রত্যেকেরই একটা, এই যে আমি 3টা লাইফ চক্র বললাম, যে অ্যাডোলেসেন্ট, রিপ্রোডাক্টিভ লাইফ এবং মেনোপজ, সব মেয়েরই একটা সময় গিয়ে মেনোপজ হবে। বিকজ মাসিক হয় কখন? যাদের ওভারি ফাংশনিং থাকে, মানে ওভারি মানে ডিম্বাশয়, ডিম্বাশয় থেকে ডিম ফোটে, তো তার পিরিয়ড হয়। তো একটা পর্যায়ে গিয়ে আর ওভারিতে ডিম থাকে না, ডিম্বাশয়ের ডিম থাকে না। যখনই ওটা বন্ধ, পরিমাণ শেষ হয়ে যাবে, তখনই ন্যাচারাল মেনোপজ, এটা বলছি আমি ন্যাচারাল মেনোপজের কথা, ন্যাচারাল মেনোপজ হয়ে যাবে, এবং সেটা 50+ থেকে শুরু হয়। আচ্ছা, তার মানে কি মেনোপজ হয়ে গেলে একজন নারীর গর্ভধারণের সম্ভাবনা একেবারেই থাকে না, এটা কি ঠিক? সেটা আবার একটা কথা আছে। সাধারণত শেষের দিকে যখন এই মেনোপজ শুরু হবে, তার 1-2 বছর আগের থেকে মাসিকটা একটু অনিয়ম হয়। কারো করে দেখবেন 2 মাস 3 মাস বন্ধ থাকে, আবার পিরিয়ড হয়। ওইরকম যদি অবস্থা হয় যে পার্মানেন্টলি মাসিক বন্ধ হয়ে যায় নাই, মিনিমাম 6 to 1 year, তাদের কিন্তু প্রেগনেন্সি হওয়ার একটু সম্ভাবনা থেকে যায়। কারণ তাদের ওই সময় একটু ইনফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন, ইনফ্রিকুয়েন্ট ওভুলেশন হয়। হয়তো রেগুলার ওভুলেশন হয় না, কালে ভদ্রে একটা অবসর হয়ে গেল, দ্যাট ক্যান বি প্রেগনেন্ট। সেই সময় সে প্রেগনেন্ট হতে পারে। কাজে ওই সময়টার জন্য কিন্তু সে একটা কন্ট্রাসেপশন ইউজ করার প্রয়োজন পড়তে পারে। কিন্তু মেনোপজ হয়ে গেলে তো আর সম্ভাবনা নাই। না না না, যদি মেনোপজ হয়ে যায় একবারে, ওভারির ফাংশন নাই, তবে তার কিন্তু আর মেনোপজ, তার কিন্তু আর প্রেগনেন্সি হওয়ার সুযোগ নাই, আনলেস সেটা নতুন সিস্টেমে প্রেগনেন্সি নেওয়া, এটা অন্য জিনিস। কিন্তু ন্যাচারাল ওয়েতে দেখে তার আর প্রেগনেন্সি হবে না তাদের। আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর জিনা তারা নাসরিন। আপনি বাংলাদেশ মেনোপজ সোসাইটির
মহাসচিব। মেনোপজ সোসাইটিটা কেন করা হলো একটু জানাবেন কি? অনেক ধন্যবাদ। এখানে আমার ম্যাডামটি বসে আছেন, তিনিও আমার আগে মহাসচিব ছিলেন। জি হ্যাঁ। তো আমি বলছি, ভুল হলে ম্যাডাম আরো একটু গুছিয়ে দিতে পারবেন। 2005 সালে মেনোপজ সোসাইটির যাত্রা শুরু। আমাদের বিজ্ঞ ম্যাডামরা সবাই দেখলেন যে বাংলাদেশে মেনোপজ নারীদের যে কষ্ট, যে দুঃখ, সেগুলো নিয়ে খুব কথা বলার সুযোগও নেই বা চর্চাও নেই। অথচ নিভৃতে গোপনে আমাদের সেই সকল নারী মেনোপজের যে কষ্টগুলো হয়, সকলের হয় না, যাদের হয় তারা কিন্তু সেগুলো নিভৃতে নীরবে সেগুলো চয়ন করেন এবং একটি অতি কষ্টের দিন যাপন করেন। তো সেই প্রয়াসে ভেবে আমরা সকলে ভেবেছিলাম সেই সময় যে বাংলাদেশে নারীদেরকে মেনোপজ সম্পর্কে জানাতে হবে, মেনোপজের করণীয় কি করতে হবে সেগুলো বলবো আমরা তাদেরকে, এবং তারা যাতে তাদের এই কষ্ট বা লাঘব সেগুলো থেকে উত্তরণ পান। এক। 2 নম্বর, মেনোপজ কিন্তু স্বাভাবিক একটি জীব প্রক্রিয়া, তাই না? এটিকে কিভাবে বরণ করে একটি সুন্দর এক সুসংহত একজন নারী চলতে পারেন তার মেনোপজোত্তর জীবনকে নিয়ে, এবং সেই জীবনটি যেন সংগঠিত হয় এবং সমাজের জন্য খুব কাজে লাগে, এইরকম কিছু প্রত্যাশা নিয়ে বাংলাদেশ মেনোপজ সোসাইটির জন্ম হয়। আপনাকে ধন্যবাদ। এর সাথে আপনি আরেকটা ব্যাপার বলবেন, মেনোপজের প্রধানতম লক্ষণ কোনটি? জি, এটি আসলে মেনোপজের একেবারে দেখা গেছে, যেটি কোহিনূর ম্যাডাম বলতে চেয়েছিলেন, যে 2-1 বছর আগে থেকে কিন্তু মাসিকের একটু এলোমেলো বা অনিয়মিত মাসিক হতে পারে। তো দেখা যায় যে মেনোপজ যদি আমরা 50 ধরে, আমাদের দেশে 48-46 হয়ে যায়, ধরুন আমরা 50 ধরছি বলতো, তার 2 বছর আগে থেকে দেখা যায় নারীরা, যেহেতু তার ডিম্বাশয় থেকে যে এস্ট্রোজেন নামক হরমোনটি রয়েছে সেটি আর সিক্রেশন হতে থাকে না বা নিঃসৃত হতে পারে না, তো অল্প হয়, যার জন্য তাদের অসম্ভব গরম লাগতে থাকে, সোয়েটিং বা ঘাম হতে থাকে। নর্মালি যারা আগে যেভাবে থাকতেন, একই পরিবেশে রয়েছেন, কিন্তু এখন ঘেমে গরম লেগে একাকার হয়ে যাচ্ছেন, তার যাপিত জীবনটি ব্যাহত হচ্ছে, তিনি কাজ করতে গিয়ে থেমে যাচ্ছেন এবং তার কাজগুলো সে আগের মতো হচ্ছে না, অসম্ভব ক্লান্ত লাগছে, মেজাজটি খিটখিটে হয়ে যাচ্ছে, ঘুম আসছে না, বুকটা ধড়ফড় করছে এবং সামান্য একটু কথাতেই উত্তেজিত হয়ে যাচ্ছেন, এবং বাড়িতে হাজবেন্ড বা তার প্রতিবেশী সকলের সাথে তার একটু খিটখিটে ভাব চলে আসছে। এটি একটা ব্যাপার আছে। আরেকটি ব্যাপার আছে যে অনেক নারী তার যোনিপথে খুব শুষ্কতা অনুভব করেন, যাতে দেখা যায় যে পেশাব খুব জ্বালাপোড়া হচ্ছে, অথচ ইনফেকশন নয়, বারবার পেশাব করতে হচ্ছে। এগুলো কিন্তু অত্যন্ত গোপনীয় জিনিস, তাই জন্য তারা এসে বলেননি। কিন্তু আমরা আজকাল সকল স্ত্রী বিশেষজ্ঞ আমরা এই সকল কথা তাদের জিজ্ঞেস করছি এবং তাদেরকে জানাচ্ছি যে এগুলো বলতে হবে, কেননা এর সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। সুতরাং নিভৃতে থেকে লজ্জা পেয়ে সাফার করার কিছু নেই। আর যেটি আছে সেটি হচ্ছে যে এই ভেজোমোট, আমি তো গরম লাগার কথা বললাম, যোনিপথের কথা বললাম, তাছাড়া দেখে মাসকুলোস্কেলেটাল পেইন, এটি একটু বয়সের সাথে তো রয়েছে, তবে মেনোপজে এই মাংসে, হাড়ে, বোনসে, জয়েন্টে গিরায় ব্যথাটি আরো বেশি, বিশেষ করে কোমর ব্যথাটি আমাদের নারীদের অত্যন্ত কমন। আর লাস্টলি যেটি বলবো সেটি হচ্ছে একটু দূরের ব্যাপার। মানে এইগুলোতে একেবারে মাসিকটার 2 বছর আগে থেকেই মাসিক বন্ধ হয়ে যাওয়ার আগে শুরু হয়, তারপরে মেনোপজ হলে হয়, আবার মেনোপজের 2-1 বছর পর খুব তীব্র আকার ধারণ করে। আর কিছু অসুখ রয়েছে যেগুলো আমরা বলে থাকি যে ডিস্টেন্স ডিজিজ, লাইক অস্টিওপোরোসিস, হাড় ক্ষয়ে যাওয়া, বা হাড়ের সাথে যে মাংসটি রয়েছে, স্যাক্রোপেনিয়া বলি, স্যাক্রোপেনিয়া, মেটাবলিক সিনড্রোম, মানে অসম্ভব মোটা টোটা হয়ে যাচ্ছে, এরকম কিছু। তাছাড়া যে উপসর্গ হয় মেন্টাল, মানসিকভাবে খুব বিষণ্ণ অনুভব করেন তারা। আর একটু ব্রেন ফগ বা একটুতেই ভুলে যাওয়া, একদম পার্মানেন্ট না, একটু ভুলে যাচ্ছে, কোথায় চাবি রাখছেন, কোথায় চশমা রাখছেন মনে করতে পারছেন না, মানসিকভাবে বিষণ্ণ থাকছেন, এগুলোও কিন্তু দেখা যায় মেনোপজের লক্ষণ। মন খারাপের ব্যাপারটা খুব বেশি চলে আসে। মন খারাপের ব্যাপারটা বেশি চলে। আপনাকে অনেক ধন্যবাদ। তো প্রফেসর ডক্টর কোহিনূর বেগম, যেমনটি ডক্টর জিনাত বলছিলেন মন খারাপের ব্যাপারটা এই সময় চলে আসে, তাহলে কেউ যদি মেনোপজটা অ্যাভয়েড করতে চায়, অর্থাৎ এড়িয়ে যেতে চায় তার জীবনে, সেটা সম্ভবপর কি না?
এটা একটা ধন্যবাদ। এটা একটা ন্যাচারাল প্রসেস, এটা হ্যাঁ। সব মেয়েকেই এই প্রসেসে যেতে হবে। জি। তো কাজে মেনোপজ, অপটিমাম বয়সে মেনোপজ হয়ে গেলে হ্যাঁ। একে কন্টিনিউ করার খুব একটা প্রয়োজন নাই ইউজুয়ালি। কিন্তু কেউ যদি মনে করে যে আমি ফর দ্য টাইম বিং আমি হ্যাঁ। মেনস্ট্রুয়েশন চাই, তাহলে সেটা চালু করা যেতে পারে, প্রোভাইডেড তার হ্যাঁ। যদি অন্য সব সিস্টেম ঠিক থাকে। অন্য আচ্ছা। সব সিস্টেম মানে সে হাইপার টেনশন না, তার ডায়াবেটিস নাই, তার টেস্ট করে সাইটোলজিক্যাল কোনো সমস্যা নাই, তাহলে হয়তো আমরা লো ডোজ হরমোন দিয়ে মেনস্ট্রুয়েশন চালু রাখতে পারি। এবং তাতে অ্যাডভান্টেজও আছে কিছু, সেটা হলো হ্যাঁ। তার এই যে হট ফ্লাশ, যেটা যে বলছিল যে খুব হট ফ্লাশ হয়, মুড সুইং হয়, জি। এগুলি থেকে সে রক্ষা পেতে পারে। অস্টিওপোরোসিস যদি থাকে, মানে প্রিভেন্ট করা যেতে পারে, একটা বেনিফিট আছে। কিন্তু যদি আপনার ওনার মনে হয় যে 50-52 বছর তার মেনোপজ হয়ে গেছে, এরপরে মেনস্ট্রুয়েশন চালু রাখার কোনো অর্থ নাই, দরকার নাই। বরং তার যে সমস্ত সিমটম আছে, জি। এই সিমটম ক্রিয়েট করার জন্য আমরা তাকে পরামর্শ দিতে পারি যে কিভাবে তার এই সিমটমগুলি সে এলিভিয়েট করতে পারে। আচ্ছা, আমরা সিমটম নিয়ে একটু পরে কথা বলি। তার আগে আপনি আরেকটা ব্যাপার আমাদের বলুন তো। আপনি বলেছিলেন যে স্বাভাবিকভাবে মেনোপজ যদি হয়, একটু আগের আলোচনায়, তাহলে কি প্রশ্ন আসে অস্বাভাবিক মেনোপজ বলতে কিছু আছে? আছে, জি, কেমন অস্বাভাবিক সেটা? মেনোপজ বলতে কিছু আছে। সেটা হলো কি, আমরা যদি কোনো সময় কোনো কারণে হুম। তার সার্জারি করে তার ওভারিটা আগে ফেলে দিই, মনে করেন কারণ একটা ওভারিতে টিউমার হয়েছে, কিংবা আমরা হিস্টেক্টমি করছি, তখন ওভারি দুটাকে ফেলে দিলাম হুম। 40-এর আগে বা হ্যাঁ। 45-এ, তাহলে এটা তো তার মেনোপজের সময় হয় নাই। হুম। হুম। কিন্তু আমরা ওভারি ফেলে দিলাম বলে সে কিন্তু মেনোপজের সিমটমে চলে গেল। এইটা আচ্ছা। একটা। হ্যাঁ। আবার জেনেটিক্যালি, হ্যাঁ। ক্রোমোজোমাল জেনেটিক্যালি কারো কারো ওভারি প্রিমেচুরলি মেনোপজে চলে যায়। আচ্ছা। 40 ইয়ার্স এর আগে হ্যাঁ। তার মেনোপজ ও তার ওভারি ফাংশন করে না, বিকজ তার ওভারিতে যেরকম ওভাব ছিল সে ওভাবটা নষ্ট হয়ে গেল, থাকলো না। তো সেখানে সেভাবে প্রিমেচিওর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি ও হুম। প্রিমেচিওর ওভারিয়ান ফেইলিওর, সেটাও হ্যাঁ। কিন্তু অ্যাবনর্মাল, সেটাও কিন্তু ঠিক না। তো কাজে এই দুইটা আমরা অ্যাবনর্মাল মেনোপজ। আবার যদি কোনো সময় কোনো পেশেন্টের ধরেন কোনো জায়গায় ক্যান্সার হয়েছে, সে রেডিয়েশন নিল হুম। কিংবা সে কেমোথেরাপি নিল, তো তাহলেও কিন্তু তার ওভারির ফাংশনটা নষ্ট হয়ে যায়। দিজ আর দ্য অ্যাবনর্মাল মেনোপজ, যেখানে হুম। ওভারির ফাংশনটা ডেটে অনেক আগেই নষ্ট হয়ে গেল। অর্থাৎ যেভাবেই হোক না কেন, যদি ওভারিটা মানে ডিম্বাশয়টা নষ্ট হয়ে গেলে মেনোপজ অনিবার্য। ওভারির ফাংশনটা নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের সেটাকে আচ্ছা, যদি মেনোপজে। একটি সমস্যা দেখা গেল, একজন নারীর জরায়ুটা কেটে ফেলতে হলো, কিন্তু তার ওভারি বা ডিম্বাশয়গুলো রয়ে গেল, তখন তার শরীরে মেনোপজের লক্ষণ দেখা দেবে কি না? না, সেক্ষেত্রে আমরা সবসময় কি বলি, আমরা ইউটারাস দিয়ে কোনো ডিজিজ পর্যন্ত ফেলতেই হবে। মনে করেন ইউটারাসে টিউমার হলো একটা, জি। আমরা কিন্তু ইউটারাসটাই ফেলে, আমরা কিন্তু ওভারিকে ডিস্টার্ব করি না কোনো সময়। ইভেন 60, এখনকার কথা হলো 60 বছরের আগে, হ্যাঁ। বিফোর 60 ইয়ার্স, আমরা কিন্তু ওভারি ফেলে নিয়ে যাই, বিকজ 60 বছর পর্যন্ত ওভারি কিছু না কিছু ফাংশন থেকে যায়। কিন্তু যদি আপনি মনে করেন আমরা ইউটারাসে ফেলার সময় দেখলাম ওভারিটা ডিজিজড, জি। ওভারিতে সিস্ট আছে বা সমস্যা আছে, তবে তো ফেলতেই হবে, তাহলে তো আবার আবার খুলতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ওভারই কিন্তু কোনো ডিস্টার্ব করি না, তাহলে মেনোপজ হবে না। জি। যদি মাসিক বন্ধ থাকবে, হুম। কিন্তু মাসিক বন্ধ থাকার মেনোপজ এক কথা না কিন্তু। জি। জি, আমি এই ওভারির ব্যাপারটাই আসলে ফাংশন ঠিক আপনার কাছে থাকলে, জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, সেই আপনাকে। ও তো মেনোপজাল সিমটম হবে না। যদি জি। ওভারি জি। থেকে যায়, হ্যাঁ। she হ্যাঁ। will not develop menopausal symptoms. জি, আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর জিনাত আরা নাজনী। নাসরিন, আপনার এখানে যাওয়ার আগে একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে, সুপ্রিয় দর্শক? আসসালামু আলাইকুম। ওয়াসসালাম। আমি দিনাজপুর থেকে ফাতেমা বলতেছিলাম। জি, বলুন। আমার জরায়ুতে একটা ছোট ফোড়ার মতো কিছু বুঝতে পারতেছি প্রায় 3 মাস থেকে। জরায়ু মুখে? হ্যাঁ, একদম জরায়ু, হাত মণিপুর দিয়ে হাত দিলে সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা। তো এটা আছে কি টিউমার বা অন্য ট্রিটমেন্ট কিভাবে করব? জি, আপনি থাকুন আমাদের সাথে। প্রফেসর জিনাত, আমাদের এই বোনটি বললেন তার জরায়ু মুখে হাত দিলে একটু ফোড়ার মতো। যদিও আমাদের বিষয়ের সাথে যুক্ত না, তবুও আপনি যদি এই বোনটির প্রশ্নের জবাব দিতেন। ডক্টর জিনাত। অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আসলে মানে আমি একটু বলে নিতেই চাই হ্যাঁ। যে আমরা কিন্তু যখন তখন জরায়ুতে হাত দেব না, কেননা সেখানে ইনফেকশন হতে পারে। আচ্ছা। তো যেহেতু আপনি হাত দিয়েই ফেলেছেন এবং আপনি একটি ফোড়ার মতো অনুভব করেছেন,
এখন এটা যদি ব্যথা না হয়, এটা যদি কোনো পুঁজ নিঃসরণ না করে, তাহলে অনেক সময় নেগোথিয়ান সিস্ট বলে একটা সিস্ট থাকে জরার মুখে, সেটা অনেক সময় শক্ত আকারে ধারণ করতে পারে। অতএব এটি খুব ভয়ের কিছু নয়। তবে যদি আপনার এই ফোড়াটির মতো মনে হচ্ছে যে দুর্গন্ধযুক্ত স্রাব যাচ্ছে, বা একটু ব্লিডিং করছে, বা রক্ত হচ্ছে, একটু এলোমেলো রক্ত যাচ্ছে, তাহলে কিন্তু এটা পরীক্ষা করে নেবার ব্যাপার আছে। মানে আপনাকে ওটা দেখে নিতে হবে যে ওটা আসলে কোনো ফোড়া, নাকি কোনো পলিপ, নাকি কোনো আলসার, নাকি কোনো খারাপ কিছু। সুতরাং এক তো আপনার অযথা ওখানে হাত দেওয়ার দরকার নেই, আমরা সকলকেই বারণ করি। আর যদি আপনার এরকম আমি যে উপসর্গগুলোর কথা বললাম সেগুলো যদি হয়, তাহলে অচিরেই একজন নিকটস্থ গাইনি বিশেষজ্ঞের কাছে যাবেন, পরীক্ষা করিয়ে নেবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেয়ার, সঙ্গেই থাকুন, দ্রুত ফিরে আসব। সঙ্গে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি নারী স্বাস্থ্যে মেনোপজের প্রভাব এই বিষয়টি নিয়ে। অধ্যাপক ডাক্তার কোহিনুর বেগম এবং অধ্যাপক ডাক্তার জিনাত আরা নাসরিন, দুজন স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ আমাদের সাথে আলোচনায় রয়েছেন, এবং আপনারাও পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, করতে পারেন প্রাসঙ্গিক প্রশ্ন, অথবা তুলে ধরতে পারেন সমস্যা। যেমনটি ডক্টর জিনাত আরা নাসরিন, আমরা আলোচনা করছিলাম বিরতির আগে, সেক্ষেত্রে আরেকটি ব্যাপার আমাদেরকে বলবেন, সেটি হচ্ছে যে কোনো কোনো নারী এমনটি বলে থাকেন যে তার মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পরে তার ওজন বেড়ে যাচ্ছে, শরীরটা থলথলে হয়ে যাচ্ছে এবং তার স্তনে ব্যথা অনুভব করছে। এই বিষয়টা কি স্বাভাবিক না অস্বাভাবিক? প্রফেসর ডক্টর জিনাত আরা নাসরিন। অনেক ধন্যবাদ খুব চমৎকার একটি প্রশ্ন করার জন্য। আসলে যখন এই মেনোপজ হয় একটি নারীর, তার শুধু ফিজিওলজি বা মানসিক পরিবর্তনের পাশাপাশি শারীরিক পরিবর্তন হয় এবং মেটাবলিক পরিবর্তন হয়। তো দেখা যায় যে আমাদের সে সকল নারীর, যেহেতু তার বয়স হয়ে গেছে, এস্ট্রোজেন কিন্তু ফ্যাট বা চর্বিকে চামড়ার নিচে খুব যত্ন করে তৈরি করে রাখে এবং প্রোটেক্ট করে। কিন্তু যেহেতু মেনোপজ হয়েছে, এস্ট্রোজেন হরমোন আর নেই, তো চামড়ার নিচে যে চর্বির আস্তরণ সেটি আসলে কমে যায়, তখন চামড়া ঝুলে যায় এবং এই চামড়ার চেঞ্জগুলোকেই আপনার থলথলে মনে হয়। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর ব্রেস্ট পেইনটি কিন্তু আসলে মেনোপজের সাথে যায় না, বরং উল্টোটি আমরা দেখে থাকি। যেমন ধরুন, যখন মাসিক হয় মেয়েদের, তখন তারা একটু ব্রেস্টে একটু ব্যথা অনুভব করেন, একটু শক্ত শক্ত মনে করেন। সুতরাং মেনোপজের পরে যদি ব্রেস্টে আসলেই ব্যথা করে, তাকে দেখে নিতে হবে যে সত্যিকারের ব্যথা কিনা, এবং ব্যথা হলে তার একটি চিকিৎসা অথবা তার একটি পরীক্ষা করে নিতে হবে যে আসলে তার ব্রেস্টে কোনো সমস্যা রয়েছে কিনা। তার মানে মেনোপজের পরে স্তনে ব্যথা হলে এটি অন্য ধরনের গুরুত্ব বহন করে, তাই তো? জি, একেবারে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর ডক্টর কোহিনুর বেগম, একজন নারী 50 বছর পার হয়েছে, তার গত 1 বছর যাবৎ মাসিক ঋতুস্রাব হচ্ছে না। এ সময় তার তীব্র মাথা ব্যথা হওয়া শুরু করে মাঝে মাঝে, এবং চুল পড়ে যাচ্ছে। এই দুটো বিষয়ের সাথে মেনোপজের কোনো সম্পর্ক রয়েছে কিনা? ধন্যবাদ। মাথা ব্যথার সাথে সম্পর্ক না, তবে ওই যে আমরা জিনার যে প্রথম বলছিল, আমাদের মেনোপজ হয়ে গেলে কিছু সিমটম আমরা ক্যাটাগরিক্যালি ভাগ করে নেই। কিছু আর্লি সিমটম, কিছু মিড লেভেল সিমটম, কিছু লং টার্ম সিমটম। ওই আর্লি সিমটমগুলোর মধ্যে হট ফ্লাশ যে হয়, ওই হট ফ্লাশ সময় কিন্তু হঠাৎ করে কারো কারো আপার এক্সট্রিমিটিটা একদম গরম হয়ে যায়, তখন সে একটু হেডেক ফিল করে। এছাড়া মেনোপজের সঙ্গে হেডেকের তেমন কোনো সম্পর্ক নাই। তবে আমার মনে হয় যেহেতু এইজ হয়েছে, তাদের ব্লাড প্রেশার দিয়ে খেয়াল রাখতে হবে, চেক করতে হবে মাঝে মাঝে, তাদের আই সাইট চেক করতে হবে, চোখের চেক করতে হবে। এগুলি হয়তো মেনোপজের কারণ। মেনোপজ ইটসেলফ একটা সাংঘাতিক হেডেকের একটা কারণ নয়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি এরকম হেডেক হয়, তাহলে তাকে কোনো ফিজিশিয়ানকে বা কোনো গাইনোকোলজিস্টের কাছে যোগাযোগ করতে হবে অন্য কোনো সমস্যা আছে নাকি জানার জন্য। এগুলো একটা। আর একটা কি বলছিলেন? মাথার চুল পড়ে যাওয়া। চুল পড়ে যাওয়া না, হ্যাঁ, এই যে জিনার যে কথাটা বলছিল না, যে স্কিনের লাস্টটা নষ্ট হয়ে যায়, তো ওই স্কিন এবং হেয়ার তো একই ইসের, তো ওই জন্য তাদের ডেফিসিয়েন্সির জন্য, ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য
তার কিন্তু চান্স থাকে কিছুটা তার হেয়ার ফল হওয়ার জন্য, এবং হেয়ারটা স্পেয়ার্স হয়ে যায়, ব্রিটল হয়ে যায়, ভেঙে যায়, চুলটা পড়ে যায়, চুলটা ছোট ছোট হয়ে যায়, ব্রিটল হয়ে যায়। তো সেটা একটা মেনোপজ হতে পারে। এবং যদি এরকম হয়ে থাকে আর কোনো স্কিনের বা হেডের কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা কিন্তু এটার জন্য আগের থেকে যদি একটু এস্ট্রোজেনের এমএসটি পরে আমরা কথা বলবো, যদি এমএসটি দেওয়ার থাকে আগের থেকে দিতে পারি, তাহলে হয়তো স্কিনের লাস্টারটাও ঠিক থাকবে, এবং হেয়ার অন্য কোনো কারণ যদি না থাকে হেয়ার ফলের, তাহলে এটা কিছুটা ইমপ্রুভমেন্ট হবে। তার মানে চুল পড়ে যেতে পারে, কিন্তু সেটি নিয়ে উদ্বিগ্ন আমরা না হয়ে বরঞ্চ অন্য কারণগুলো রয়েছে কিনা সেটা খুঁজবো, তাই হ্যাঁ, তো? সেটা এক্স্যাক্টলি জি, এক্স্যাক্টলি। ধন্যবাদ ডক্টর জিনাত। একটি বিষয় আমরা গত শতাব্দীর শেষ দিকে দেখতে পেতাম, সেটি হচ্ছে ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে, এস্ট্রোজেন হরমোন কমে যাচ্ছে, ফলে নারী তার লাবণ্য হারাতে শুরু করলো। এ সময় HRT হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নামে হরমোনের একটি চিকিৎসা শুরু হলো। এতে দেখা গেল একজন 60 বা 65 বছরের নারীও তার লাবণ্যময় যৌবনবতী থাকছে। তো এটা হঠাৎ করে আপনারা বন্ধ করে দিলেন কেন, এই HRT বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা, ডক্টর জিনাত? দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসলে আপনি খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে যেটি আপনি প্রথমে বলতে চেয়েছিলেন যে হরমোন কমে গেলে আমরা দেখতে পেয়েছি, এতক্ষণ আমাদের আলাপচারিতে উঠে এসেছে যে শারীরিক পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয়, এবং স্কিন থেকে শুরু করে এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেটি অ্যাফেক্টেড হয় না। তো সেটিকে যত্ন করে রাখবার উদ্দেশ্যেই কিন্তু আসলে হরমোনের মানে আবর্তন হয়। এবং দেখা গেছে হরমোন খেয়ে আপনি যেটি বললেন, একটি 60 বছরের মহিলাকে অনেকটা ইয়াং লাগছে, দেখতে ভালো লাগছে মানসিক এবং শারীরিক ভাবে। জি, কিন্তু কিন্তু বিজ্ঞান তো থেমে থাকে না, চর্চা এবং গবেষণা চলতে থাকে যে এই হরমোনটি যখন দেওয়া হচ্ছে নারী দেহে তার প্রক্রিয়াটি কি। 2002 সালে দেখা গেল যে এই হরমোনের জন্য অনেকটা, মানে ঠিক হরমোন কারণ নয়, অনেকটা স্টাডির ফ্যালাসি রয়েছে যে ব্রেস্ট ক্যান্সার এবং হার্ট ডিজিজের সংখ্যা বেড়ে গেল। তখন সারা পৃথিবীতেই আমাদের একটা ভয় সঞ্চার হলো, কি আমাদের স্ত্রী বিশেষজ্ঞদের কাছে কি পেশেন্টদের কাছে। সুতরাং 2002 থেকে 2013 পর্যন্ত এই হরমোনটি যেমন প্রেসক্রিপশন কমে গেছে, তেমনি ব্যবহারটিও কমে গেছে। একেবারেই বলা যায় 80% ড্রপ অফ দ্য প্রেসক্রিপশন। কিন্তু আবার 2013-15 সালে এসে বিজ্ঞানীরা অনেক যত্ন করে গবেষণা করে দেখেছেন যে আসলে ঠিক হরমোনকে অতটা দোষ দেওয়া যায় না যেটি ব্রেস্ট ক্যান্সার করছে বা হার্ট ডিজিজ করছে। কিছু কিছু গ্রুপ অফ উইমেন আছে, তাদের বেলায় এই হরমোনটি কিন্তু হয়তোবা সেই জিনিসগুলো তৈরি করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি একটি নারী 60 বছরের নিচে হন বা তার মেনোপজে 10 বছরের ভেতরে তিনি থাকেন অ্যাপারেন্টলি হেলদি, মানে তার কোনো খারাপ কোনো অসুস্থতা নেই, ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস নেই, সেই সকল নারীকে কিন্তু আমরা আবার হরমোন দিচ্ছি একটি প্রত্যাশায়, টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ। তিনি যেন তার নিজের জীবনটি উপভোগ করতে পারেন, জরাজীর্ণ কষ্ট দুঃখ বেদনা থেকে পরিত্রাণ পেতে পারেন, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। এবং সাথে তো আরেকটা ব্যাপারও রয়েছে, সেটি হলো যদি পৃথিবীর সমস্ত নারী লাবণ্যময়ী থাকেন, পৃথিবীটা সুন্দরও হয় বটে, তাই তো? তা তো বটেই, সবাই চাইবে তিনি সুস্থ থাকুক, শুধু অ্যাপারেন্টলি বাইরের চেহারা দিয়ে নয়, তিনি ভেতরে বাইরে আপাদমস্তক একটা গ্রেসফুল এজ হোক সকলের জন্য, কি নারী কি পুরুষের। আপনাকে অনেক ধন্যবাদ। একজন দর্শক রয়েছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন। জি আসসালাম, বলুন। আমার এই 1 বছর মাসিক বন্ধ হয়েছে, কিন্তু সাদা স্রাব মাঝে মাঝে গন্ধ হয়। 1 বছর বন্ধ, কিন্তু আপনার সাদা স্রাব হচ্ছে, তাই তো? মাঝে মাঝে হয়, তখন একটু বন্ধ হয় আর কি। আচ্ছা, আর কোনো অসুবিধা বোধ করেন? না না, আর কোনো। আপনার বয়স কত? 52 বছর। 52 বছর। আপনি থাকুন আমাদের সাথে। প্রফেসর বেগম, কোহিনুর বেগম, আমাদের এই বোনটি 52 বছর বয়স, 1 বছর যাবৎ তার মাসিক ঋতুস্রাব বন্ধ, কিন্তু মাঝে মাঝে সাদা স্রাব হয় আবার বন্ধ হয়। এটি তার জন্য কোনো বিপদ সংকেত কিনা? আচ্ছা বলি, মেনোপজ হয়ে যাওয়ার পরে ইউজুয়ালি সাদা স্রাব কিন্তু কমে যায়, পরিমাণে কমে যায়।
এটা আচ্ছা। একটা লক্ষণ। আর 2 নম্বর হলো, আবার অন্য অন্য দিক দিয়ে চিন্তা করলে, যেহেতু তার প্রোটেকশন বা ভেজানাল হেলথ একটু পিএইচ কমে যায়, তো তার আবার ওখানে ফাঙ্গাল ইনফেকশন কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশনটা আবার বেশি হতে পারে, এটা একটা কথা আছে। তো যদি উনি উনি মনে করে যে ডিসচার্জ বেশি, সাদা স্রাব বেশি, তার সঙ্গে একটু ব্যাড স্মেল আসে, হ্যাঁ। তাহলে বুঝতে হবে ওখানে তাদের একটু ইনফেকশন, মাসিক রাস্তায় একটু ইনফেকশন হয়েছে। ইচিং যদি থাকে তাহলে এটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সটা বেশি। আর ইচিং যদি না থাকে তাহলে ব্যাকটেরিয়াল ভেজানোসিস নামে একটা ইনফেকশন, এটা মামুলি ব্যাপার, ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে। তবে তবে একটা কথা আছে, যদি ব্যাড স্মেল থাকে এবং এটার কালারের কোনো পরিবর্তন হয়, তাহলে কিন্তু আমাদের আগে টেস্ট করে নিতে হবে যে সার্ভিক্সে তার কোনো সমস্যা আছে নাকি। সার্ভিক্সে পলিপ থাকতে পারে, আল্লাহ না করুক সার্ভিক্সে কোনো মেলিগনেন্সি থাকতে পারে, সেটাকে এক্সক্লুড করে তারপর আমাদের চিকিৎসা দিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে যদি এই ভেজাইনাল ডিসচার্জটা বেশি পরিমাণে হয়, কালার চেঞ্জ হয় এবং ব্যাড স্মেল হয়, তাহলে আমাকে আগে এক্সামিন করে দেখতে হবে তার সার্ভিক্সটা, জরার মুখটা, জরার মুখে কোনো ঘা আছে নাকি, কোনো পলিপ আছে নাকি, বা কোনো ক্যান্সার, আল্লাহ না করুক কোনো ক্যান্সার আছে নাকি, সেগুলো আমাদের দেখে তারপর ট্রিটমেন্ট দিতে হবে। যদি কিছু না থাকে তাই এটা মামুলি ট্রিটমেন্ট দিলেই এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্ট হয়, মানে বারে 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 ইনফেকশন হচ্ছে, তাহলে আমাদের কিছু কিছু হরমোন থেরাপি ও লোকাল হরমোন থেরাপি কিছু দিতে হবে। আচ্ছা। কাজে ওনার কথা আমার অ্যাডভাইস হবে, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। যদি আপনি মনে করেন যে আপনার ডিসচার্জটা বেশি এবং সত্যি সত্যি ব্যাড স্মেল, তাহলে আপনাকে একজন গাইনোকোলজিস্টকে দেখাতে হবে। সে আপনার জ্বরে একটা পরীক্ষা করে দেখে তারপর আপনাকে ট্রিটমেন্ট দিবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হলো একজন নারী প্রায় 3 বছর বা 4 বছর হলো তার মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে। হঠাৎ করে 4 বছর পরে বা 5 বছর পরে তার একটু রক্তস্রাব বা রক্ত ভাঙা তার ভাষায় শুরু হলো। এই বিষয়টির কি কোনো গুরুত্ব আছে? খুবই গুরুত্বপূর্ণ, আচ্ছা, এটা জি। খুব গুরুত্বপূর্ণ। বিকজ একবার মাসিক কমপ্লিটলি যদি 1 বছরের জন্য বন্ধ হয়ে যায়, তারপরে যদি তার আবার একটু পিরিয়ড হোক, কম হোক বেশি হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ মেইন প্রথম মানে সমস্যাটাই হতে পারে যে একটা চান্স আছে জ্বরের নারীতে ক্যান্সার হওয়া, হয় আচ্ছা। ইউটাসের ভিতরে কি ইউটাসের বাইরে। হ্যাঁ, এটা হ্যাঁ। নাও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাট্রোপিক ভেজাইনাইটিসের জন্য হয়, কিন্তু তবুও আমাদের আগে এক্সক্লুড করতে হবে যে তার জ্বরে তো কোনো ক্যান্সার হয় নাই। এটা কিন্তু এক্সক্লুড করাটা খুব ইম্পর্টেন্ট। সো ব্লিডিং হওয়ার মানে 1 বছর পুরোপুরি বন্ধ আছে, আবার ব্লিডিং হয়েছে, তো অবশ্যই তাকে একজন গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে। সে তাকে এক্সামিন করবে, ভিতরে দেখবে, সে প্যাপস টেস্ট করবে, আল্ট্রাসাউন্ড করে ইউটাসের ভিতরকে দেখবে, দেখে দেন এটা ট্রিটমেন্ট দিয়ে যেতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা গুরুত্ব সহকারে দেখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। কে আছেন প্রিয় দর্শক? জি, কে আছেন? সম্ভবত লাইনটি কেটে গিয়েছেন। প্রফেসর ডক্টর জিনাতারা নাসরিন, আপনি আরেকটা বিষয় বলবেন। একজন নারীর বয়স 58 বা 57 হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তার মাসিক ঋতুস্রাব বন্ধ হচ্ছে না বা মেনোপজ হচ্ছে না, এই বিষয়টি গুরুত্বপূর্ণ নাকি স্বাভাবিক? হ্যাঁ, এটি কিন্তু বেশ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে দেখা গেছে, আমরা একটু আগে আলোচনায় বলেছি যে নারীদের মেনোপজ কখন হয়। ধরুন অ্যাভারেজে 50 ধরলাম, কোনো কোনো দেশে আর্লি, আমাদের দেশে বা ইন্ডিয়াতে একটু আগে হয়, আর আপনার ইউরোপিয়ান কান্ট্রিতে একটু পরে হয়, 52 ইভেন 55। কিন্তু 57 বা 58 বছর বয়সের যখন কোনো নারীর মাসিক চলতে থাকে এলোমেলো ভাবে, সেটি কখনই সহজভাবে নেওয়া যায় না। এটি নর্মাল বা স্বাভাবিক নয়। সেটি যথেষ্ট যুক্তিতর্ক দিয়ে খতিয়ে দেখতে হবে যে এই নারীটি যে মেনোপজ হয়নি তার পেছনে কারণটি কি। এই কারণ সন্ধানে আমরা সকলেই জানি, আমরা পরীক্ষা করি, শারীরিক পরীক্ষা করি এবং কিছু টেস্ট করি। টেস্ট করে দেখে নিই, আল্ট্রাসাউন্ড করে দেখে নিই যে তার অন্য কোনো খারাপ কিছু রয়েছে কিনা। আচ্ছা, সাথে আরেকটি বিষয় আমাদের জানাবেন, সেটি হলো যেসব নারীদের খুব তাড়াতাড়ি, মানে 40 বছরের আগে বা 35 বা আরও কম বয়সে 32-33-এ মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, পরবর্তী জীবনে তাদের জরায়ু মুখের বা ডিম্বাশয়ের ক্যান্সার জাতীয় রোগ বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা? প্রফেসর নাসরিন জিনাতারা। হ্যাঁ, জি জি, অনেক ধন্যবাদ। আমরা যখন প্রফেসর কোহিনুর ম্যাডাম বলছিলেন যে নারীর 3টি ধাপ বা জীবন চক্র রয়েছে,
জি মেনোপজটি শেষের ধাপ, সেটি সাধারণত 50 বছর আমরা অ্যাভারেজে ধরছি, কারো কিছু আগে হচ্ছে 48-45 হোক। 45 এর আগে যদি কারো মেনোপজ হয়ে যায় আমরা তাকে বলি প্রিম্যাচুর মেনোপজ। জি কিন্তু আপনি যেটি বললেন যে 40 নিচে, হ্যাঁ 40 বছরের নিচে যদি কখনো মাসিক বন্ধ হয়ে যায় সেটিকে আমরা বলি প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি। তার মানে তার ওভারি বা ডিম্বাশয়গুলো কাজ করছে না। আচ্ছা কেন করছে না? অনেক কারণ হতে পারে, এবং এই যে ওভারিগুলো কাজ করছে না সে বিধায় তার নানা রকম জটিল সমস্যা তৈরি হয়, যেটিকে আমাদের অনেক আগেই তার ইন্টারফেয়ার করে সেই চিকিৎসা দিতে হয়। আপনার প্রশ্ন ছিল ক্যান্সারের সাথে জড়িত আছে কিনা। হ্যাঁ হ্যাঁ ওয়েল অ্যাকচুয়ালি তেমন একেবারে ডাইরেক্টলি কোনো ক্যান্সারের সাথে সম্পর্ক আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে ওভারিতে যদি তার জেনেটিক বা ক্রোমোজোম জাতীয় কোনো সমস্যা থাকে, প্রিম্যাচুর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি তো অনেক কারণ আছে। এমন মানে একটা তো বলেছি আমরা যে পলিসিস্টিক ওভারি হতে পারে, ম্যাডাম যেটি বলেছেন যে রেডিওথেরাপি, কেমোথেরাপি, কোনো ক্রনিক ডিজিজের জন্য হতে পারে, জেনেটিক ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির জন্য হতে পারে, XSY সিন্ড্রোমে হতে পারে। এরকম যদি কোনো জেনেটিক প্রবলেম থাকে তাহলে সেই সকল উইমেন দে আর মোর ভালনারেবল, তাদের ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। কিন্তু এমনটি নয় যে প্রিম্যাচুর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি রয়েছে তার ক্যান্সার হবে। এটি থেকে আমাদের দর্শককে আমরা একটু মানে আশ্বস্ত করতে পারি যে আপনার 40 বছর আগে মাসিক বন্ধ হয়েছে কিন্তু ক্যান্সার যে হবে তেমনটি নয়। তবে আপনার গাইনোকোলজিস্টের কাছে যাওয়া দরকার, কারণ লং টার্ম এস্ট্রোজেনের অভাবে অনেক রকমের আপনার জটিল সমস্যা হতে পারে, সেগুলির সমাধান দরকার। জি অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সাথে, কে আছেন সুপ্রিয় দর্শক? আমাদের সাথে কে আছেন প্রিয় দর্শক? আমাদের সাথে কে আছেন প্রিয় দর্শক? সুপ্রিয় দর্শক আমাকে কি শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শক সময় হলো আরেকটি বিরতি নেয়ার, সঙ্গেই থাকুন। নারী স্বাস্থ্যে মেনোপজের প্রভাব, এই বিষয়ে আমরা কথা বলছি প্রফেসর ডক্টর কোহিনুর বেগম এবং প্রফেসর ডক্টর জিনাত আরা নাসরিন, দুজন স্বনাম খ্যাত বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ আমাদের সাথে রয়েছেন। প্রফেসর কোহিনুর বেগম, আমরা মেনোপজের অনেকগুলো দিক নিয়ে কথা বলেছি। আমরা চাই মেনোপজ শুরু হওয়ার আগের থেকে তার শরীর, একজন নারীর শরীরে যে অসুবিধাগুলো দেখা যায় সেগুলোতে সে যেন না ভোগে। তাহলে কি কি করলে এই ভোগান্তির বিষয়টি হবে না বা কমিয়ে আনা যাবে? প্রফেসর ডক্টর কোহিনুর বেগম। আচ্ছা, তো আমরা বলার সময় বলছিলাম যে ফাইনালি যখন মানে একদম বন্ধ হয়ে যায় মাসিক, তাকে মেনোপজ বলে। কিন্তু এর আগে 4-5 বছর আগের থেকে ওভারি সাফিসিয়েন্সি একটু শুরু হয়ে যায়। জি তো তখন থেকে কি শুরু হয়, তখন একটু মাসিকটা অনিয়ম হয়, 1.5-2 মাস হয়ে যায়, মাসিক হয় না, আবার যখন হয় একটু চলতে থাকে একরকম। সেই সময় থেকে একটু হট ফ্লাশ শুরু হয়। তো এইটা যখন শুরু হয় তখন থেকে আমরা রোগীদেরকে কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। কিরকম অ্যাডভাইস দেই? একটা হলো, আপনারা ভালো থাকার জন্য, হেলদি থাকার জন্য আপনারা নিয়মিত এক্সারসাইজ করবেন। নিয়মিত যদি 150 মিনিটের সপ্তাহে করেন এক্সারসাইজ, তাহলে দেখবেন আপনাদের হট ফ্লাশ এগুলির সমস্ত থেকে কিছুটা রিলিফ পাবেন। ডায়েটটা হেলদি ডায়েট হতে হবে, কারণ তখন থেকে ভিটামিন, মিনারেল, ফাইবার, এই সমস্ত এসেনশিয়াল নিউট্রিয়েন্ট যেন তাদের খাবার মধ্যে থাকে। তারপর কেউ যদি স্মোকিং করার অভ্যাস থাকে থাকে অনেকের আছে গ্রামেগঞ্জে, ওগুলি অ্যাভয়েড করতে হবে। আর হট ড্রিঙ্কস যেমন চা, কফি, এই ড্রিঙ্কসগুলো একটু কমাই খাবে। তারপর আচ্ছা হলো, সবাই স্ট্রেস থাকে, সবাই এখন স্ট্রেস হয়, সব ছেলেমেয়েরা এই করে, ছেলেমেয়েরা ওই করে, স্ট্রেসে থাকে, এটা একটু অ্যাভয়েড করে নিতে হবে। আর হলো খাওয়া দাওয়ার পরিমাণটা, যে যে সমস্ত খাবার খেলে ওজন কম বাড়ে সেই দিকে খেয়াল রাখেন। ওজন বাড়াটা কিন্তু এই মেনোপজের সিমটম তৈরি করতে হেল্প করে বেশি। ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে। তার মানে ফাইবার কন্টেনিং ডায়েট এবং যথেষ্ট সুগার কন্টেনিং ডায়েট অ্যাভয়েড করতে হবে। আচ্ছা তো এগুলো প্রিপারেশন। আর একটা প্রিপারেশন ইম্পর্টেন্ট, জিনা যেটা বলছিল যে লং টার্ম সিকুইলি হয়। লং টার্ম সিকুইলি মানে অস্টিওপোরোসিস এবং অস্টিওপেনিয়া, মানে হাড়ের ক্যালসিয়াম ক্ষয় হয়ে যায়। এখন থেকেই এই মেনোপজ পুরোপুরি শুরু হওয়ার আগের থেকে এই প্রিপারেশন নিতে হবে, যাতে আমাদের হাড়ের ক্যালসিয়াম ক্ষয় কম হয়। তার অর্থ আমরা তখন থেকে ক্যালসিয়াম কন্টেনিং ডায়েট এবং ভিটামিন D3
ভিটামিন D3, এইগুলি আমাদের আগের থেকেই তাদেরকে পর্যাপ্ত খেতে হবে, যাতে আমাদের বোনটা পরবর্তীতে বোন এবং বোনের হাড়ের স্বাস্থ্য ভালো থাকে। জি জি হ্যাঁ। আর একটা কথা বলি, আর একটা কথা হলো যে সবসময় একটু মাঝে মাঝে কিছু কিছু এক্সামিনেশনের দিকে যেতে হবে। যেমন তার ব্লাড প্রেশার চেক করবে, নিয়মিত ব্লাড সুগারটা চেক করবে, এবং সর্বোপরি তার জরার ক্যান্সারের যে টেস্টটা, এইটা যেন তারা নিয়মিত দেখে, টেস্ট করে, এবং নিজের ব্রেস্ট নিজে এক্সামিন করে দেখে। প্রত্যেক মাসে একবার করে নিজের ব্রেস্টে এক্সামিন করে, সেলফ এক্সামিনেশন অফ দ্য ব্রেস্ট। তাহলে এই ডিজিজ আগে থেকে আইডেন্টিফাই করার সুবিধা। অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। প্রফেসর জিনাত আরা নাসরিন, একজন নারী তার মেনোপোজের পর্যায়ে প্রবেশ করেছে, তার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, খিটখিটে ইত্যাদি ইত্যাদি। এ সময় তার জীবনের যে অংশীজন বা পার্টনার বা স্বামী, তাদের কোনো ভূমিকা রয়েছে কি এই নারীটিকে সুস্থ, স্বাভাবিক এবং ভালো রাখার ক্ষেত্রে? প্রফেসর অনেক জিনাত। ধন্যবাদ। এই প্রশ্নটি আসলে আমার ঠিক মন ছুঁয়ে যাওয়া প্রশ্ন। জি। কেননা যে একজন নারী, তিনি তার এই 50 ঊর্ধ্ব বয়সে এসে আজকে মেনোপজের জন্যই একটু ভারাক্রান্ত হয়েছেন, একটু মেজাজ খিটখিটে হয়েছেন। বুঝতে হবে এটি তিনি ইচ্ছে করে করছেন না। এটি তার একটা ন্যাচারাল বা প্রাকৃতিক পরিবর্তন। জি। সুতরাং যে তার পাশের মানুষটি, যিনি সবচেয়ে আপন, অথবা তার আশেপাশে ছেলে মেয়ে বন্ধু বান্ধব, সকলকেই এই নারীটিকে একটু স্পেস দিতে হবে, সময় দিতে হবে, এবং বুঝতে হবে যে তিনি কি চাইছেন। কারণ এই যে মন খারাপ বা একটু মেজাজ খিটখিটে, এটা কিন্তু পার্মানেন্ট বা একদম স্থায়ী নয়। দেখা যাবে সময়ের সাথে এটিও চলে গেছেন, তিনি আবার তার পূর্বের মতো অবস্থায় ফিরে গেছেন। কিন্তু এই যে সাময়িক পরিবর্তনের সময় তার পাশে দাঁড়ানো, তাকে সাহায্য করা, তাকে বোঝা, তার প্রতি সমবেদনা জানানো, এগুলো কিন্তু পরিবারের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ এই নারী কিন্তু তার পরিবারটিকে যত্ন করে বড় করে এতটা পথ নিয়ে এসেছেন। এই সামান্যটুকু ত্যাগ আমাদের সংসারে তার স্বামী অথবা তার আশেপাশের মানুষ, তার সন্তানকে করতেই হবে, সেটি তার অধিকার। আচ্ছা, একই সাথে আরেকটা ব্যাপার ডক্টর জিনাত, সেটা হলো যে মেনোপজ হয়েছে এমন কয়েকজন নারী যদি একত্রে গল্প গুজব করে, যেটাকে আমরা বলি আড্ডা দেয়া, সেরকম করে, অথবা তারা গান গাওয়ার আয়োজন করে, কোনো অনুষ্ঠানের আয়োজন করে, খেলাধুলার আয়োজন করে, এর মধ্য দিয়ে তাদেরকে জীবনের মান একটু ভালো হতে পারে বলে আপনার মনে হয়? একেবারে, এটি তো আমার মনে হয় যে আজকের আমাদের সকল কথা বলার আলাপচারিতার একেবারে প্রধান বিষয়, যে আমরা যদি একটি গ্রুপ করতে পারি, সাপোর্ট গ্রুপ বলে আসলে, যে একই রকম নারী যাদের মেনোপজ হয়েছেন, তারা যদি তাদের সাথে কথা বলেন, তারা যদি তাদের মত বিনিময় করে, তাদের সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নেয়, তিনি কেমন ভাবে ভালো আছেন সেটি নিয়ে অভিজ্ঞতা প্রকাশ করেন, তাহলে আরেকটি নারী শিখতে পারবে, বুঝতে পারবে, এবং তাদের বেদনাগুলো, তাদের কষ্টগুলো একেবারে একজন আরেকজনের ভাগাভাগি করে নিলে অনেক হালকা হয়ে যায়, অনেক কমে যায়। এবং পৃথিবীর সব দেশে দেখা গেছে যে এই মিডলাইফ অ্যাসোসিয়েশন, এটি নারীকে এম্পাওয়ারমেন্ট করে, তাদেরকে অনেক বুস্ট আপ করে, এবং দেখা গেছে যে এই সকল সোসাইটির ভূমিকাটি অনেক। সুতরাং আপনি যেটি আজকে তুলে আনলেন, আমার মনে হয় এই কথার আলাপচারিতা আমরা আজকে সবাই জোর গলায় বলবো যে মেনোপজের নারীদের একসাথে হয়ে তাদের সমবেদনা, তাদের কষ্ট ভাগাভাগি করে নিলে অনেক অনেক উপকার হবে, এবং তারা একটি সুন্দর সুখময় জীবন যাপন করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রফেসর ডক্টর কোহিনুর বেগম, প্রত্যেকটা পরিবারে যেমন একটি বালিকার যখন প্রথম ঋতুস্রাব শুরু হয় সেটাকেও গোপন রাখা হয়, তেমনি একজন নারীর যখন ঋতুবন্ধ বা মেনোপজ শুরু হয় সেটাকেও অনুচ্চারিত রাখা হয়, গোপন রাখা হয়। পরিবারের পুরুষ সদস্যরা একেবারেই জানে না, এবং কম বয়সী মেয়ে সদস্যরাও জানে না। আপনি কি মনে করেন এই বিষয়টি যদি পারিবারিকভাবে আলাপ করা হয়, তাহলে নারীটির যে মনোদৈহিক পরিবর্তন আসে, সেই ক্ষেত্রে তার পরিবার তাকে সমর্থন করতে পারে বা তার সমব্যথিত হতে পারে বা শেয়ার করতে পারে বলে কি আপনি মনে করেন? হ্যাঁ, অফকোর্স। জিনা তো একটু আগে বলেই ফেলছে যে একজন মহিলা যখন মেনোপজে হয় তখন তার কিছুটা
অস্বাভাবিক কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন সে ইরিটেট হয়ে যায়, কথা কথা একটু রাগ করে, একটু অভিমান করে, তারপর ইত্যাদি। তো সেই সময় থেকে এই যারা পরিবারের লোকজন থাকে তাদের একটু অ্যাসেসমেন্ট করা দরকার যে হঠাৎ করে কেন পরিবর্তনটা এরকম হলো। আর আর তবে মাসিক বন্ধে গিয়ে যে কথাটা যে জানাইতে হবে সবাইকে সেটা না। তো যদি কি অস্বাভাবিক আচরণ দেখা যায় বা তার এজ হয় মেনোপজের, তো সবাই অ্যাসেস করে নিতেই পারবে যে মেনোপজ হয়েছে। সেক্ষেত্রে আমি আমি শুরু করব যে 3 দফায় আমাদের করণীয় আছে। একটা হলো ঘর থেকে করণীয়। ঘর থেকে করণীয় হলো তার ছেলে মেয়েও যেমন তাকে দেখবে, হাজব্যান্ড তো আছেই সবসময়। কারণ এই সময় তাদের আরো কিছু পরিবর্তন হয়। কি জানেন যে ন্যাচারাল যেটা, এটা লস অফ লিবিডো হয়, থাকতে পছন্দ মানে একসাথে থাকতে চায় না ইত্যাদি ইত্যাদি। তা হাজবেন্ডের এইটা একটু মাথায় রাখতে হবে যে কেন হলো, তো ভালোই ছিল, হঠাৎ করে কেন পরিবর্তন হলো। এই ব্যাপারে সে সে নিজে জিজ্ঞেস করবে রোগী পেশেন্টের কাছে, অথবা দরকার লাগলে উনি আমাদের কারণ গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাবে, তাহলে আমরা ভালো করে কাউন্সিলিং করে দিতে পারি। এগুলো হাজবেন্ড আর বাচ্চাদের। সোসাইটির কিছু করণীয় আছে। যেমন ধরুন জিনাত বলছিল কি যে একটা যে গ্রুপ করি আমরা, সাপোর্ট গ্রুপ, তাহলে দেখবেন ওখানে গিয়ে কথাবার্তা বলতে পারে, একটু আনন্দ ফুর্তি করতে পারে, একটা কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে। আর আমি ন্যাশনাল আমি মানে গভর্নমেন্টেরও আমি কিছু একটা আমি বলি, তাদেরও কিছু করণীয় আছে। কেন কি সব মেনোপজের রুগী যে দুর্বল, হাঁটতে পারে না, চলতে পারে তা তো না। অনেকে কিন্তু মেনোপজের পরেই তারা আরো অ্যাক্টিভ হয়, তাদের মেনস্ট্রুয়েশন থাকে না, তারা একটা ফ্রি করে, মানে সে তারা আরো সমাজকে অনেক কিছু দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলি কি যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন এনজিও, গভর্নমেন্ট এদেরকে ইউটিলাইজ করতে পারে, তাদের কোনো একটা কাজে দিতে পারে, তাদের কিছুটা পারিবারিক ইনকামও হয়। এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। শুধুই যে পরিবার দেখবে তা কিন্তু না, সোসাইটিরও দরকার আছে। এবং আমি গভর্নমেন্টেরও বলবো, গভর্নমেন্টের আর একটা অ্যাডভাইস আমি আর একটু বলি, সেটা হলো কি প্রত্যেকটা হসপিটালে যেমন অ্যাডোলেসেন্টের কর্নার আছে, প্রত্যেকটা হসপিটালে যদি একটা মেনোপজের কর্নার থাকে, তাহলে এই যে মেনোপজের লেডি যারা বয়স্ক মানুষ, তাদের হয়তো অনেকেই টাকা পয়সা থাকে না, অনেকেই থাকে, তারা ওই হাসপাতালটা গিয়ে তাদের স্বাস্থ্য সেবাটা নিতে পারে। এবং গভর্নমেন্টের উচিত হবে তাদের স্বাস্থ্যসেবা পাওয়ার ব্যাপারে আরও কিছু যাতে হেল্প করতে পারে। তারপরে ধরেন আর আবার অনেক দেশে আছে এই যে মেনোপজের যে এলডারলি পেশেন্ট, তাদের ট্রান্সপোর্টে গেলে তারা বিনা পয়সায় পায়, একটু মানে অগ্রাধিকার পায়। তার কাজে আমরা এদের প্রতি একটু দেখাতে হবে। তারা চিরজীবন আমাদের দিয়েই আসছে, এখন আমাদের পালা তাদেরকে দেওয়ার জন্য। তো কাজে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর জিনাত, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনি 2 মিনিট সময় পাবেন। আপনার সোসাইটির পক্ষ থেকে মেনোপজ নিয়ে সাধারণ মানুষের জন্য আপনি কি বলবেন, আমাদের দর্শকদের জন্য কি বলতে চান? অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য নেক্সাস টিভি, এবং আপনার এই অসাধারণ অবলীলাক্রমে যে অ্যাঙ্করিং, এই সঞ্চালনা অভূতপূর্ব। হ্যাঁ, আপনি একটি চমৎকার দিক নির্দেশনা করেছেন বাংলাদেশ মেনোপজ সোসাইটি কি করতে পারে। আমি বলেছি 2005 সাল থেকে বাংলাদেশ মেনোপজ তার যাত্রা শুরু করেছে, এবং তারা চাইছেন যে প্রফেশনালস মানে ডাক্তার যারা কাজ করেন তাদেরকে কিছু সুশিক্ষিত করেন, এবং আমাদের যে জনসাধারণ রয়েছে তাদের ভিতরে মেনোপজকে নিয়ে সচেতনতা বৃদ্ধি করা, যেটি কোনো অসুস্থতা নয়, এটি স্বাভাবিক জীবনযাত্রার একটি পরিবর্তন। এটিকে আমরা কিভাবে বরণ করে নেব, কিভাবে সুস্থ থাকতে পারবো। তো আসলে আমরা মেনোপজ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আমি দর্শককে বলবো, যেটি ম্যাডাম সুন্দর করে আমাদের বলেছিলেন যে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রা পরিবর্তিত করে মেনোপজ আসার আগেই আমরা তৈরি হয়ে নিই যে মেনোপজটিকে আমি কিভাবে বরণ করবো এবং মেনোপজ উত্তর জীবনটা আমার সুন্দর থাকতে পাই সেই চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর জিনাত আরা নাসরিন এবং প্রফেসর ডক্টর কোহিনুর বেগম। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনাদের জন্য চমৎকার প্রাণবন্ত আলোচনার জন্য। সুপ্রিয় দর্শক, যেমনটি শুরুতে বলেছিলাম, নারীর জীবন বৈচিত্র্যময়, ধাপে ধাপে অগ্রসর হয় এবং ধাপে ধাপে একটি পর্যায় থেকে আরেকটা পর্যায়ে উত্তীর্ণ হয়, এবং প্রতিটি পর্যায়েই রয়েছে কতগুলো ভালো দিক, আবার কতগুলো কষ্টের বা ভোগান্তির দিক। যদি আমরা শরীরটাকে সক্রিয় রাখি, মনে আনন্দ রাখি, একে অপরের পাশে দাঁড়াই, এবং আমাদের পরিবার যদি প্রতিটি সময়ে আমাদের পাশে থাকে, সমাজ যদি আমাদের পাশে থাকে, এবং রাষ্ট্রের পক্ষ থেকে যদি আমাদেরকে সমর্থন যথাযথ
সমর্থন দেয়, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ঝামেলাকেই কাটিয়ে উঠতে পারি। যেমনটি মেনোপজের নারীদের যদি পরিবার, সমাজ এবং রাষ্ট্র সহযোগিতা করে, তাহলে কিন্তু তারা আরও বেশি সৃজনশীল, কর্ম উন্মুখ হতে পারে। সবাই ভালো থাকুন, নিরন্তর শুভকামনা সহ শেষ করছি।